সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতে জানাবো বিপিএল এর খবর। বিপিএল এর দ্বিতীয় দিনের রেকর্ড গড়া ম্যাচে চিটাগাং কিংসকে ৩৭ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। এদিন শুরুতে ব্যাট করতে নেমে উইলিয়াম ও অঙ্কনের ঝড়ো অর্ধশতকের স্কোরবোর্ডে ২০৩ রান তোলে তারা। জবাব দিতে নেমে শামীম হোসেন পাটোয়ারির ৩৮ বলের ৭৮ রানের ক্যামিওর ইনিংসও চিটাগাংয়ের হারের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজেই আসেনি। তারা গুটিয়ে গেছে ১৬৬ রানে। বিস্তারিত জানবো ম্যাচ রিপোর্টে। বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম 50 রেকর্ড গড়ে খুলনাকে ২০০ রানের সংগ্রহ এনে দিয়েছিলেন মহিদুল অঙ্কন। ২০৪ রানের বড় টার্গেটের তারাই শুরুটা ভালো হয়নি চিটাগাং কিংসের। একের পর এক উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। শামীম পাটোয়ারির ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রামের ম্যাচ জয়ের আশা থাকলেও শেষ পর্যন্ত হারের ব্যবধানটাই কমেছে। ৩৭ রানের জয়ে বিপিএলের শুভ সূচনা করেছে মেহেদী মিরাজের খুলনা টাইগার্স। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে চিটাগাং কিংসের বোলারদের নাভিশ্বাস তুলেছেন খুলনার দুই ব্যাটার উইলিয়াম বেসিস্টো ও মাহিদুল ইসলাম অঙ্কন। অস্ট্রেলিয়ান ওপেনার বেসিস্টো তুলে নিয়েছেন নিজের টি-20 ক্যারিয়ারের প্রথম 50। ৫০ বলে ৭৫ রানের ইনিংস খেলে তিনি ছিলেন অপরাজিত। আরেক ব্যাটার মাহিদুল অঙ্কনই বলতে গেলে দলের স্কোর টেনে নিয়েছেন অনেক দূর। ২২ বলে ১-৪ ও ৬ ছক্কায় করেছেন ৫৯ রান। বন্দরনগরীর দলটি হয়ে দুটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিপিএলে চলছে ব্যাটারদের জয় জয়কার। ব্যাট হাতে রীতিমতো রান বন্যা বইয়ে দিচ্ছেন তারা। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচেও ১৮ বলে 50 করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম 50 রেকর্ড গড়েছেন খুলনার মাহিদুল ইসলাম অঙ্কন। অন্যদিকে বল হাতে এক বলে ১৫ রান দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন খুলনার ক্যারিবিয়ান পেসার ওসানে থমাস। আর স্পিড অফ ক্রিকেটের দুর্দান্ত এক দৃষ্টান্ত দেখিয়েছেন এদিন মেহেদী হাসান মিরাজও। বিপিএলে প্রথম দিন থেকেই রীতিমতো রানের ফোয়ারা ছোটাচ্ছেন ব্যাটাররা। এখন পর্যন্ত ৩ ম্যাচেই প্রথমে ব্যাট করা দল স্কোরবোর্ডে তুলেছে ১৯০-এর বেশি রান। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেও দেখা গেল একই চিত্র, যেখানে হয়েছে একাধিক রেকর্ড। ব্যাট হাতে দুর্দান্ত এক রেকর্ড করেছেন টাইগার ব্যাটার মহিদুল ইসলাম অঙ্কন। বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম 50 রেকর্ড এখন তার দখলে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার চিটাগাং কিংসের বিপক্ষে মাত্র ১৮ বলে 50 তুলে নেন তিনি। এর আগে ২০২৩ সালে ১৯ বলে 50 করে রেকর্ড করেছিলেন রনি তালুকদার। শুধু বিপিএল নয়, স্বীকৃত টি-20তে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম 50 রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে 50 করেছিলেন লিটন দাস। এদিন বল হাতে বিব্রতকর বিশ্ব রেকর্ড গড়েছেন খুলনার ক্যারিবীয় পেসার ওসেন থমাস। চট্টগ্রামের ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে একের পর এক নো আর ওয়াইড বলেই এক বলে তিনি দিয়েছেন ১৫ রান, যা স্বীকৃত টি-20তে এক বলে সবচেয়ে বেশি রান দেওয়ার বিশ্ব রেকর্ড। এর আগে চলতি বছর ভারতের বিপক্ষে এক বলে ১৩ রান দিয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ব্যাটার বলারদের এরকম রেকর্ডের দিনে দুর্দান্ত স্পোর্টসম্যানশিপের দৃষ্টান্ত দেখিয়েছেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম ইনিংসের সপ্তম ওভারের ঘটনা, মোহাম্মদ নওয়াজের বলে আউট হন হায়দার আলী। এরপর ব্যাট করতে নামেন টম কর্নেল। ততক্ষণে পেরিয়ে গেছে ব্যাটিংয়ে নামার নির্ধারিত সময়। মাঠে থাকা আম্পায়ার তানভীর আহমেদের কাছে টাইম আউটের আবেদন করেন মিরাজ। নিয়ম অনুযায়ী আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে মাঠ ছাড়েন কর্নেল। পরে অবশ্য মিরাজ কর্নেলকে নিজেই গিয়ে ডেকে আনেন। জবাবে কর্নেল নিজেও দেখান থামস আপ। ব্যাট করতে নেমে মুখোমুখি হওয়া প্রথম বলেই ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। তবে মাঠের খেলায় জয় হলো স্পিরিট অফ ক্রিকেটেরই। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিপিএলের দ্বিতীয় দিনে টিকিটের চাহিদা ছিল প্রথম দিনের চাইতে কম। বুধবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টিকিট বুথ ছিল একদমই ফাঁকা। খেলা দেখতে দর্শকরা খুব সহজেই টিকিট কিনে খেলা দেখতে পেরে বেশ সন্তোষ প্রকাশ করেছেন। রিফাত অঞ্জুম ছিলেন সেখানে, জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সোমবার টিকিটের জন্য ছিল হাহাকার। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা এভাবেই মিরপুর স্টেডিয়ামের গেট ভেঙে ফেলেন। দিন পেরিয়ে মঙ্গলবার সকালের চিত্র এটি। টিকিট বুথে নেই কোনো দর্শকদের ভিড়। সোমবার যে টিকিটের জন্য ছিল মারামারি হানাহানি, রাত পেরিয়ে দিনে ঠিক তার বিপরীত চিত্র। মাঠে খেলা দেখতে আসা দর্শকরা সহজেই টিকিট কিনে খেলা দেখতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন। আমরা তো অনলাইন থেকে আছি, ভালো মতন কাজতে পারছি, কোনো সমস্যা হয় নাই। গতকালকে রাত্রেবেলা কাটছি, তখন একটু সার্ভার সমস্যা হয়েছিল। মনে করেন যে প্রথমে সার্ভার ডাউন হয়ে গেছিল, তারপর বের করে দিয়েছিল। তারপরে আবার ১টা ১৫ দিকে ঢুকছি, তারপর আবার টিকিট কাটতে পারছি। টিকিট 4টা টিকিট কেটে তারপর আজকে সকালে রওনা হয়ে আসছে মাত্র। মাঠে খেলা দেখার ইনফ্লুয়েন্সটা তো অনেক, আসলে সবাই তো আসলে টিকিট পায় না, এই জন্য আসতে তো সবাই চায়। আমি অনেকবার আসছি, খেলা দেখছি কয়েকবার, কিন্তু আসলে আজকে ছোট ভাইদের নিয়ে আসতে অনেক ভালো লাগতেছে।
টিকিট অনলাইন ভিত্তিক করাকে দর্শকরা বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন। আজকে টিকিট এখন সংগ্রহ করব, আসছি ইনশাআল্লাহ। অনলাইনে পেয়েছেন টিকিট? অনলাইনে টিকিট আছে, আমরা অফলাইনে নিতে চাই, অফলাইনে পাইলে সহজ হয়। হ্যাঁ, আজকে টিকিট পেয়েছি, আজকে কোনো প্রবলেম হয়নি। অনলাইনে কেটেছিলাম, পরে এখান থেকে মানে বের করে নিছি আর কি। কালকে অনেক যুদ্ধ করে ভিতরে ঢুকতে হয়েছে, আজকে কোনো একবারে মানুষই নাই ধরতে গেলে কালকের হিসেবে। কালকেও আসছিলাম, মানে টিকিট কিনতে আসছিলাম 2টা থেকে 7টা পর্যন্ত ওয়েট করছি ওই যে ব্যাংকের সামনে, কিন্তু আমাদের দেয় নাই। তারপর অনলাইন থেকে কিনছি, শুধু 2টা পাইছি, ভাইয়া আর ও দেখছে, আমি দেখতে পারি নাই, এই জন্য আজকে আসছি। অনলাইনের মাধ্যমে কালকে আমি ক্রয় করে উদ্বোধনী ম্যাচ দেখেছি, আজকে বন্ধু বান্ধব আসছে, তাদের সাথে আবার দেখতে এসেছি। আমি অবশ্যই সাধুবাদ জানাই, গতকালকে আমি রেজিস্ট্রেশন করছি, কারণ আমিও তো খেলা দেখবো, নিয়মিত আসবো ছুটির দিনগুলোতে, তা আমিও অনলাইনে রেজিস্ট্রেশন করছি। আমি গতকালকে দেখলাম টিকিট কাটাটা অনেক ইজি। এবারের বিপিএলে মিরপুরের পিচে রান উঠছে, দর্শকরা এটা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন। সবসময় মিরপুরের পিচ থাকে হলো বোলিং পিচ, যেখানে অস্ট্রেলিয়ার মতো টিম ধরে রান করতে বেগ পেতে হয়, 160-এর উপরে যেতেই পারে না। কিন্তু এবার পিচটাকে চেঞ্জ করা হয়েছে, এটা ব্যাটিং পিচ, মানে ব্যাটিং পিচ করছে। এই কারণে দেখা যায় দর্শকদের উত্তেজনা থাকবে, রান হবে, খেলা দেখে মজা আলাদা। পিচ নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি ছিল, গতবারে পিচ ভালো ছিল না, এবার তবে আমার মনে হয় অনেক রান উঠবে। আজকেই তো 200+ রান উঠলো প্রথম ম্যাচে। ভোগান্তির পরে যখন আমরা টিকিট পাই, মাঠে এসে খেলা দেখি, এটা ভালো রান হয়, হাই স্কোরিং ম্যাচ হয়, সেখানে কিন্তু আমরা টিকিটের দুঃখটা ভুলে যাই, ঠিক আছে। এদিকে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, টিকিট নিয়ে ভোগান্তি 2-1 দিনের মধ্যে আরও কমে যাবে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শেষে কারো কাছে নন্দিত, কারো কাছে নিন্দিত বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। তবে সেই ম্যাচে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় দায়িত্ব পালন করা আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ারকে এবার দেখা যাবে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায়। সিডনি টেস্টের জন্য যে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি, সেখানে মাঠের আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে সৈকত। ভারত অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টে জয়সওয়ালের আউট নিয়ে বিতর্ক এখনো আলোচনায়। সেই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে ছিলেন বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে সৈকত। প্রযুক্তিকে তোয়াক্কা না করে জয়সওয়ালকে আউট দিয়ে আলোচনার জন্ম দেন তিনি। স্নিকোমিটারে কোনো দাগ না থাকলেও বলের ডেভিয়েশন দেখে আউটের সিদ্ধান্ত দেন এই বাংলাদেশি। নিজের ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্তই হয়তো এদিন দেন শরফুদ্দৌলা সৈকত। এমন সিদ্ধান্তকে অনেকে সাহসী বলছেন, আবার কেউ কেউ সমালোচনাও করছেন। বিশেষ করে ভারতীয় সাবেক ক্রিকেটার ও ভারতীয় মিডিয়ায় ব্যাপক বিতর্কিত হচ্ছে আউটের সিদ্ধান্তটি। তবে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সমর্থন পেয়েছেন সাবেক ওজি আম্পায়ার সাইমন টভলেরও। ধারাভাষ্যকার হাসা ভুগলেও আউটের সিদ্ধান্তকে সাহসী বলছেন। মাইকেল ভন, মার্ক ওয়াও বলছেন জসওয়াল আউট ছিলেন। এদিকে সব বিতর্কের মাঝে সিডনি টেস্টের জন্য ম্যাচ আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আইসিসি। সেখানে মাঠের আম্পায়ার হিসেবে থাকছেন সৈকত, তার সঙ্গে থাকছেন মাইকেল গফ। সিডনিতে 3 জানুয়ারি শুরু হবে সিরিজের 5ম ও শেষ টেস্ট। ভারত অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠেই থাকছেন এই এলিট আম্পায়ার। তাজবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারে জানাবো দেশের বাইরের ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে হোঁচট খেয়ে বছর শেষ করেছে 2 জায়ান্ট, চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। ইপসুইচ টাউনের কাছে 2-0 গোলে হেরেছে চেলসি। অন্য ম্যাচে একই ব্যবধানে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে বছর শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রিফাত আঞ্জুমের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে তুলনামূলক ভালোই সময় কাটছিল চেলসির। তবে বছরের শেষ ম্যাচে ইপসুইচ টাউনের বিপক্ষে আর জয় দিয়ে রাঙাতে পারল না অলব্রুসরা। পোর্টম্যান স্টেডিয়ামে ইপসুইচের বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে বল দখল আধিপত্য দেখায় চেলসি। তবে ম্যাচের 12 মিনিটে লিয়াম ডালেপ স্পট কিক থেকে গোল করে ইপসুইচকে এগিয়ে দেন। প্রথমার্ধে চেলসির পালমানের নেয়া ফ্রি কিক গোল পোস্টে লেগে প্রতিহত হয়, আর জোয়া ফেলিক্স গোলের দেখা পেলেও তা অফসাইডে বাতিল হয়ে যায়। বিরতির পর 53 মিনিটে হুচিনসনের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় ইপসুইচ। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি চেলসি, ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এই পরাজয় 19 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে তালিকার 4র্থ স্থানে থেকে বছর শেষ করল চেলসি। চেলসির মতো পরাজয় দিয়ে বছর শেষ করেছে আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে নিউক্যাসলের কাছে হেরেছে এবারে মৌসুমে খারাপ সময় পার করা ম্যান ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের 4র্থ মিনিটে ইসাকের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। নিউক্যাসল ম্যাচের 19 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। জলিন্টনের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় নিউক্যাসল।
পিছিয়ে পড়া ম্যানু এরপর চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি, ফলে পরাজয় দিয়ে খারাপ সময় থেকে বের হতে ব্যর্থ হয় আমরিমের শিষ্যরা। এই পরাজয়ে 19 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে তালিকার 14 নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক হারের ধারাবাহিকতায় এবার অবনমনের শঙ্কায় পড়েছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। 1973-74 মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছিল তারা। দীর্ঘ 51 বছর পর আবারও রেড ডেভিলস শিবিরে জেগেছে সেই একই সংখ্যা। অতীত রেকর্ড ভয় দেখাচ্ছে তাদের। তবে নতুন বছরে রুবেন আমোরিম ম্যান ইউকে জয়ের ধারায় ফেরাবেন নাকি সত্যি তারা অবনমিত হবেন, সেই প্রশ্ন এখন সময়ের হাতে। অভাগা যেদিকে চায় সাগরের জল শুকিয়ে যায়, ঠিক যেন এই বাংলা প্রবাদের মতোই অবস্থা হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। মৌসুম জুড়েই একের পর এক দুঃসংবাদ ধাওয়া করেই চলেছে রেড ডেভিল শিবিরদের। তাদের কাছে জয় যেন এখন দূর কল্পনার বস্তু। এবার এক বড় লজ্জার মুখোমুখি হতে চলেছে ম্যান ইউ। বছরের শেষ ম্যাচে সোমবার রাতে ঘরে মাঠে নিউক্যাসলের কাছে 2-0 গোলে হেরেছে তারা। আর এতেই ইউনাইটেড ড্রেসিং রুম ফিরে এসেছে 62 বছরের পুরনো এক লজ্জায়। দীর্ঘ 6 দশক পর প্রথমবারের মতো এক মাসে 5 লিগ ম্যাচ হার নিয়ে মাঠ ছাড়ল তারা। শেষবার রেড ডেভিলসরা এমন কিছু দেখেছিল 1962 সালে। শুধু তাই নয়, প্রায় এক দশক পর ঘরে মাঠে নিউক্যাসলের বিপক্ষে হারের মুখ দেখল রুবেন আমোরিমের ম্যান ইউ। লজ্জার রেকর্ড অবশ্য এখানে শেষ হচ্ছে না তাদের। এবার তারা বছর শেষ করেছে প্রিমিয়ার লিগের লিগ টেবিলের 14তম অবস্থানে থেকে। 1989 সালের পর এটি তাদের সবচাইতে বাজে বছর। 35 বছর আগে সেবার ম্যান ইউ বছর শেষ করেছিল 15তম অবস্থানে থেকে। এছাড়াও চলতি মাসে তারা সব প্রতিযোগিতা মিলিয়ে হজম করেছে 18 গোল। 1964 সালেও একবার এমন বাজে মাস কাটিয়েছিল তারা। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে অবনমনের সংখ্যা। বছর শেষে যাদের শিরোপা রেসে থাকার কথা তাদের কিনা দেখতে হচ্ছে এমন দিন। এখনো পর্যন্ত 19 ম্যাচে মাত্র 22 পয়েন্ট নিয়ে টেবিলের 14তে রেড ডেভিলসরা। অবিশ্বাস্য হলেও সত্যি অবনমন অঞ্চল থেকে মাত্র 7 পয়েন্ট দূরে তারা দাঁড়িয়ে। অবনমনের সংখ্যা যখন শুরু হয়েছে তখন ফুটবলের পরিসংখ্যানবিদরাও উল্টোতে শুরু করেছেন ইতিহাসের পাতা। অনেকের মনেই প্রশ্ন, প্রিমিয়ার লিগ থেকে সবশেষ কবে অবনমিত হয়েছিল ম্যান ইউ? এখনো পর্যন্ত মোট 5 বার অবনমনের শিকার হয়েছে ওল্ড ট্রাফোর্ডের এই ক্লাবটি। তবে তাদের সবশেষ এমন নজির দেখতে হয়েছিল 51 বছর আগে। 1973-74 মৌসুমে যে তারা বাদ পড়েছিল প্রিমিয়ার লিগ থেকে। ম্যানচেস্টার ইউনাইটেডকে ভয় দেখাচ্ছে অতীত রেকর্ডটাও। এর আগে প্রিমিয়ার লিগের ইতিহাসে 14 নম্বরে থেকে বছর শেষ করা 4টি দল শেষ পর্যন্ত অবনমিত হয়েছিল। 2008-09 মৌসুমে নিউক্যাসল, 2009-10 মৌসুমে বার্নলি, 13-14তে নরউইচ সিটি এবং 22-23 মৌসুমে একই পরিণতি বরণ করতে হয়েছিল লিডস ইউনাইটেডকে। গত কয়েক মৌসুমে নানা সমস্যায় ভোগা ম্যান ইউ শিবিরে কিছুদিন আগেই আশার আলো দেখাতে কোচ হিসেবে যোগ দিয়েছিলেন পর্তুগিজ কোচ রুবেন আমোরিম। তবে তিনিও কাটাতে পারছেন না রেড ডেভিলসদের শনির দশা। তবে নতুন বছরে সবকিছুকে পেছনে ফেলে অবনমনের সংখ্যা কাটিয়ে ম্যান ইউ আলোর মুখ দেখবে, ভালোর পথে হাঁটবে। আর সে আলোর পথে আমোরিম দলটাকে হাঁটাতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 6 মাসেই ছাঁটাই হলেন এসি মিলান কোচ ফনসেকা। সেরিয়াতে দলের বাজে পারফরমেন্সের মাসুল দিতে হলো এই পর্তুগিজ কোচকে। এসি মিলান এক বিবৃতিতে ফনসেকাকে ছাঁটাইয়ের কথা জানিয়েছে। এদিকে ইতালিয়ান গণমাধ্যমগুলো তাদের উত্তরসূরি হিসেবে সার্জিও কনসেকাও নাম প্রকাশ করেছে। বর্তমানে লিগের পয়েন্ট টেবিলে 8 নম্বরে অবস্থান করছে মিলান। ফনসেকার অধীনে লিগে বাজে পারফর্ম করলেও চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থায় ছিল কিন্তু এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগের নতুন সংস্করণের প্রথম 2 ম্যাচে হারলেও এরপর টানা 4 ম্যাচে জয় পায় তারা। টেবিলের 12তম স্থানে রয়েছে এসি মিলান লিগ টেবিলে। ইংল্যান্ডকে বড় কোনো ট্রফি না জিতিয়েও দেশটির ইতিহাসের অন্যতম সফল কোচ গ্যারেথ সাউথগেট। টানা 2 বার ইউরোর ফাইনালে উঠলেও ট্রফি আর ছুঁয়ে দেখা হয়নি তাদের। দলকে একবার দিয়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনালের দেখাও। ইংল্যান্ড ডাগআউটে দাঁড়িয়ে সফলতা না পেলেও তাকে সর্বোচ্চ সম্মাননায় দিচ্ছে দেশটি। সাবেক এই কোচ এবার পেয়েছেন নাইটহুড উপাধি। দেশটির 5ম ফুটবল কোচ হিসেবে তার নামের আগে স্যার উপাধি যোগ হলো। ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করবার 6 মাসের মধ্যেই সুখবর পেলেন গ্যারেথ সাউথগেট। ইংল্যান্ডের কোচ হিসেবে কোনো সফলতা না পেলেও ব্যক্তিগতভাবে দারুণ এক স্বীকৃতি জুটল সাউথগেটের। সাবেক ইংল্যান্ড কোচ পেলেন নাইটহুড উপাধি। তাই এখন থেকে তার নামের শুরুতে বসাতে হবে স্যার।
গেল সোমবার কিং চার্লসের নতুন বছরের অনার্স লিস্টে থাকা 100 জনের নাম প্রকাশ করা হয়েছে। সাউথগেট তাদেরই একজন। ইংল্যান্ড ফুটবল দলের চতুর্থ কোচ হিসেবে নাইটহুড উপাধি পেয়েছেন তিনি। এর আগে আলফ রামসে, ওয়াল্টার উইন্টারবটম, ববি রবসন ইংল্যান্ডের এই 3 কোচ এমন স্বীকৃতি পেয়েছিলেন। নিউ ইয়ার্স অনার্স লিস্টের পুরো তালিকায় 1200-র বেশি লোকের নাম আছে, যাদের ভেতর রয়েছেন রাজনীতিবিদ, ক্রীড়াক্ষেত্র, চারুকলায় অবদান রাখা কর্তা ব্যক্তিরা। মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার MBE, কমান্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার CBE এবং অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার OBE উপাধি পেয়েছেন তারা। 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত 8 বছর ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন সাউথগেট। তার অধীনে 102 ম্যাচে ইংলিশরা জিতেছে 64 ম্যাচ, 20 ম্যাচ ড্র করেছে আর হেরেছে 18টিতে। তবে আক্ষেপ একটাই, ইংল্যান্ডের কোচ হিসেবে কোনো শিরোপা সাউথগেট জেতাতে পারেননি। ইংল্যান্ড দলের কোচ হিসেবে কোনো টুর্নামেন্টেই সফল ছিলেন না তিনি। শিরোপা না জিতলেও ইংল্যান্ডের অন্যতম সফল কোচ হিসেবেই ধরা হয় গ্যারেথ সাউথগেটকে। এই বছরের জুলাই ইংলিশ কোচের দায়িত্ব ছেড়েছিলেন তিনি। তবে এর আগে দেশটিকে পরপর 2বার ইউরোর ফাইনালে নিয়ে যাওয়ার পাশাপাশি একবার বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে যাওয়ার কীর্তি দেখিয়েছেন এই কোচ। অবশ্য শেষ পর্যন্ত শিরোপা অধরাই থেকেছে 54 বছর বয়সী সাউথগেটের। 2021 ও 24 এই 2 ইউরোতেই তার অধীনে ইংল্যান্ড রানার্স আপ হয়েছিল। ইটস কামিং হোম স্লোগানের মুখরিত করেও 2021 ইউরোতে ইংল্যান্ডকে কাঁদিয়েছিল ইতালি, আর এবারের স্পেনের কাছে হেরে স্বপ্ন হয় ইংলিশদের। এদিকে নিউ ইয়ার্স অনার্স লিস্টে নাইটহুড পাওয়া অন্য ক্রীড়াবিদ হলেন জেরাল্ড ডেভিস। ওয়েলসের সাবেক রাগবি খেলোয়াড় 2019 থেকে 2023 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধু বিশ্ববিখ্যাত লোকদেরই নয়, যারা জাতীয় জীবনে বছরের পর বছর অবদান রেখে চলেছেন তাদের স্বীকৃতি দেবার এই চল শুরু হয়েছিল 1890 সাল থেকে। প্যারিস 800 মিটার অলিম্পিক স্বর্ণপদক জয়ী কেলি হস্কিনসনও পেয়েছেন MBE উপাধি। অন্যদিকে রোয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন হেলেন গ্রোভার OBE উপাধিও পেয়েছিলেন। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল আজকে দেশ টিভি স্পোর্টস। আমরা এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।